11 বছর যে আমি শাস্তি পাইলাম, আসলাম, গেলাম, গেলাম, আমরা গেলাম, ব্যয় গেল, মানসিক টেনশন, এটা তো আমি ফেরত পাবো না। ওয়ান কাইন্ড অফ পানিশমেন্ট তো আমি ভোগ করে ফেলছি। সো দ্যাট আজকে যারা মামলা করছে যে প্রতিষ্ঠান, তারা এটার কী জবাব দেবে, কেন তারা প্রমাণ করতে পারবে না। তো সে কারণে রেওয়াজ অনুযায়ী বোধহয় আদালত সম্পর্কে কোনো মন্তব্য আমার করা ঠিক না। আমি শুধু বলতে পারি যে ইয়েস, আই গট দ্য জাস্টিস। দীর্ঘদিন পরে আজকে বিচক্ষণ আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ, 29 জন সাক্ষীর বক্তব্য প্রমাণ পর্যালোচনা শেষে সিদ্ধান্তে উপনীত হলেন যে তিনি হয়রানির শিকার হয়েছেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাটা অসত্য ছিল এবং চূড়ান্তভাবে এটা অপ্রমাণিত, ইট ইজ নট প্রুভড, ইট ইজ ডিসপ্রুভড। এবং সেই আলোকে ওনাকে আজকে বেকসুর খালাস দেওয়া হলো এবং তিনি তার বিরুদ্ধে যা কিছু ছিল, জামিননামার শর্ত, অন্যান্য যা কিছু ছিল, সমস্ত কিছু থেকে তাকে রিলিজ করে দেওয়া হলো। আজকের থেকে তিনি একজন মুক্ত মানুষ হিসাবে 16 বছর আগের অবস্থা আবার ফিরে আসলেন। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। বন্ধুগণ, আপনারা জানেন যে গত 17 বছর স্বৈরাচারী শাসনামলে স্বৈরাচারের বিপক্ষে যারা কথা বলতেন জনগণের পক্ষে, তাদেরকে নানানভাবে, নানান অজুহাতে, নানান উসিলায় অসত্য অভিযোগে হয়রানিমূলক মামলা করেছেন। তার ভিতরে এই মামলাটি একটি। জনাব বাবু গয়েশ্বরচন্দ্র রায়, যিনি একজন সচ্ছল মানুষ, সজ্জন মানুষ, সৎ জীবনযাপনে অভ্যস্ত, সত্য কথা বলায় তিনি অভ্যস্ত। তিনি হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ছিলেন। যখন আচ্ছা ঠিক আছে, তো তিনি ওই যেসব কথাবার্তা বলতেন, এই সাবেক সেনা সমর্থিত সরকারের অনেকের গায়ে জ্বালা লাগতো, ধারাবাহিকভাবে হাসিনা সরকারের লাগতো। যেই কারণে ওনার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ না পেয়ে 2008 সনে ওনার সম্পত্তির ব্যাপারে একটা নোটিশ দিলেন। ওনার ওয়াইফ তখন বেঁচে ছিলেন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনের নামে যা কিছু সম্পত্তি ছিল সেই সমস্ত তথ্য তিনি দিয়ে দিলেন। আমার চাইতে বেশি মামলা বোধহয় ঢাকা কোর্টে কেউ করে নাই। সেই আলোকে আমি বলবো, বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে আমরা পেলাম, যার সবচাইতে কম সম্পত্তি আছে। এর চাইতে কম সম্পত্তি বোধহয় কোনো ওয়ার্ড কমিশনারও নাই। বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের 2টা বাড়ির কথা বলছে, ধানমন্ডির এটা হলো রায়েরবাগ এলাকায়, হ্যাঁ রায়েরবাজার এলাকায়। সেখানে তার সম্পত্তির সমস্ত তথ্য তিনি দিয়ে দিলেন। ওই বাড়ির নির্মাণ খরচ, সিভিল আইটেম, ইলেকট্রিক্যাল আইটেম সহ ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান। আরেকটি বাড়ি ছিল না, পৈতৃক বাড়ি কেরানীগঞ্জের, সেইখানে একটা দোতলা বাড়ি, সেইটারও সম্পত্তির বিবরণী দিয়ে দিলেন। এবং তার রিপোর্টগুলো এরকম ছিল, মজার বিষয়, যে কাঠ নরমাল, অন্যান্য ফিনিশিং আইটেম, স্যানিটারি আইটেম, সিভিল আইটেম একেবারেই সাধারণ মানের। কিন্তু সরকারের তো সদিচ্ছা নাই, সেখানে তার বিরুদ্ধে মামলা আনবেই। তিনি এই সরকারের পক্ষ পিডব্লিউডি দিয়ে একটা রিপোর্ট হাসিল করে নিলেন যে তিনি কিছু কিছু তথ্য গোপন করেছেন। বাংলাদেশের ইতিহাসে শুনেছেন যে একটা ইলেকট্রিক আইটেম একটা বাড়ি যখন ডেকোরেট করে তার মধ্যে ডিফারেন্স থাকে 50,000 টাকা। ওনার মামলা এটা হয়েছে। ওনার বাসায় যে আসবাবপত্র আছে, সোফা সেট আছে, এটার দাম 8,000 টাকা বেশি, এইরকম অভিযোগ এসেছে। তো এইরকম একটি হয়রানিমূলক মামলা চার্জশিট হলো এবং আজকে কত বছর, 11 বছর পরে বিচার শেষে রাষ্ট্র 16 বছর ওনার বিরুদ্ধে 29 জন সাক্ষী আদালতে উপস্থাপন করেছেন। এই 29 জন কোনো সাক্ষী তাদের দায়েরকৃত এজাহার বা সাবমিটেড চার্জশিট বা আদালতে গঠিত অভিযোগপত্রের কোনো উপাদান প্রমাণ করতে পারে নাই। ওনার বাড়ির সম্পত্তির বিবরণী যখন নাকি তালিকাভুক্ত করা হয়, টিম ওনার উপস্থিতিতে ওনার কোনো আইটেমের মূল্য উল্লেখ করে কোনো স্বাক্ষর নেয় নাই। ওই সমস্ত আইটেমগুলি কোন কোম্পানির, কি মানের, কি দামের, সেই সব যাচাই বাছাইও করা হয় নাই। অথচ তার বিরুদ্ধে মামলা হলো, এজাহার হলো, চার্জশিট হলো এবং সাক্ষী চলছে।
এইভাবে দেখা যায় দীর্ঘ হয়রানির পরে আরেকটা অভিযোগ ওনার বিরুদ্ধে নিয়ে আসলেন যে তিনি বাংলাদেশের দুইটা কোম্পানি আছে, আব্দুল মোনেম কোম্পানি এবং তার মেয়ের জামাই রেজা কনস্ট্রাকশন, এই দুইটা কোম্পানির কাছ থেকে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে তিনি নানানভাবে কিছু টাকা আদায় করেছেন। তো এই মামলায় সাক্ষ্য প্রদানকালে দেখা গেল যে ওই দুইটা কোম্পানি তারা এসে বললেন যে আমাদের কাজের বরাদ্দকৃত বা বরাদ্দপ্রাপ্ত কাজের বিষয়ে তিনি একজন এক্সপার্ট হিসাবে, কনসালটেন্ট হিসাবে পরামর্শ দিয়ে কাজগুলি যথাসময়ে দ্রুততার সাথে দক্ষতার সাথে কাজগুলি করিয়ে নিয়েছেন, করার ব্যাপারে সহযোগিতা করেছেন। সেই কারণে কোম্পানির পক্ষ থেকে তাকে এই কনসালটেন্সি ফি হিসাবে ব্যাংকের চেক এর মাধ্যমে সম্মানী টাকা দেওয়া হয়েছে। আপনারা সাংবাদিকরা নিশ্চয়ই অবহিত আছেন, কোনো দিন কোনো চাঁদার টাকা ব্যাংকের চেকের মারফতে লেনদেন হয় না। ওনার বিরুদ্ধে অভিযোগ এত নম্বর চেকে অত তারিখে এই টাকা নিয়েছেন, সেটা বিজ্ঞ আদালত আজকে অ্যানালাইসিস করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে সত্যি সত্যি তিনি কনসালটেন্ট হিসাবে ওই প্রতিষ্ঠানে কাজ করেছেন। আদালত অত্যন্ত সচেতনতার সাথে, বিচক্ষণতার সাথে এটাও প্রমাণ করলেন যে যখন তিনি কনসালটেন্ট তখন কি বাংলাদেশ সরকারের মন্ত্রী কিনা, বাংলাদেশ সরকারের কোনো লাভজনক কোন পদে আছে কিনা, না, তখন তিনি মন্ত্রীও নন, এমপিও নন। অতএব তিনি একজন সাধারণ মানুষ হিসাবে এই পরামর্শ দিতেই পারেন। সেই পরামর্শের ফিটা তিনি কোম্পানির থেকে পেয়েছেন থ্রো চেক, সেইটাকে অভিযোগে আনা হয়েছিল যে তিনি নাকি এই কৌশলে এই বাড়তি টাকা আদায় করেছেন। যাই হোক, বিজ্ঞ আদালত বাড়ির হিসাব নিকাশ এবং এই যে বাড়তি টাকা পাওয়ার হিসাব সেটা আদালতে ওই রেজা কনস্ট্রাকশন এবং আব্দুল মোনেম কোম্পানির পক্ষ থেকে সাক্ষ্য হাজির হয়ে বলেছেন যে আমাদের কাছ থেকে তিনি বৈধভাবে প্রাপ্য কনসালটেন্সি ফি হিসেবে টাকাটা নিয়েছেন, এর বাইরে কোনো টাকা কখনো চাইও নাই, আমরা দেইও নাই। সমস্ত টাকা আমাদের বুকস অফ অ্যাকাউন্টসে আছে, সেই টাকার খরচ ইনকাম ট্যাক্সেও দেওয়া আছে। অতএব আমি কেন এই প্রেক্ষাপটটা বললাম যে একটা মিথ্যা মামলায়, হয়রানিমূলক মামলায় কীভাবে হয়রানির শিকার হয়, বাবু গয়েশ্বরচন্দ্র রায় সেই মামলার হয়রানির একটা শিকার। দীর্ঘদিন পরে আজকে বিচক্ষণ আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ, 29 জন সাক্ষীর বক্তব্য প্রমাণ পর্যালোচনার শেষে সিদ্ধান্তে উপনীত হলেন যে তিনি হয়রানির শিকার হয়েছেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাটা অসত্য ছিল এবং চূড়ান্তভাবে এটা অপ্রমাণিত, ইট ইজ নট প্রুভড, ইট ইজ ডিসপ্রুভড। এবং সেই আলোকে ওনাকে আজকে বেকসুর খালাস দেওয়া হলো এবং তিনি তার বিরুদ্ধে যা কিছু ছিল, জামিননামার শর্ত, অন্যান্য যা কিছু ছিল সমস্ত কিছু থেকে তাকে রিলিজ করে দেওয়া হলো। আজকের থেকে তিনি একজন মুক্ত মানুষ হিসাবে 16 বছর আগের অবস্থা আবার ফিরে আসলেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে। ওনার পক্ষ থেকে ন্যায় বিচার পেয়েছেন, সুবিচার পেয়েছেন, প্রভাবমুক্ত বিচার ব্যবস্থায় আজকে তিনি খালাস পেয়েছেন। আদালতের প্রতি ওনার কৃতজ্ঞতা আমরা ওনার সপক্ষে, দেশবাসীর কাছেও হয়রানির যেটা হয়েছে সেটার অভিযোগ আমরা রাখলাম। এই জাতীয় হয়রানি ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী সরকারের আগমন না ঘটে, কোনো সরকারই যেন এরকম হয়রানির কোনো কারণ না ঘটায়, নিরীহ নির্দোষ মানুষ যেন এইরকম হয়রানির শিকার না হয়। সকলকে ধন্যবাদ। মামলায় আজকে নিষ্কৃতি পাবো, মামলায় আমার শাস্তি হবে না, আই হ্যাড দ্য কনফিডেন্স। বাট 11 বছর যে আমি শাস্তি পাইলাম, আসলাম, গেলাম, আমরা গেলাম, ব্যয় গেল, মানসিক টেনশন, এটা তো আমি ফেরত পাবো না। দ্যাটস ওয়ান কাইন্ড অফ পানিশমেন্ট তো আমি ভোগ করে ফেলছি। সো দ্যাট আজকে যারা মামলা করছে যে প্রতিষ্ঠান, তারা এটার কী জবাব দেবে, কেন তারা প্রমাণ করতে পারবে না। তো সেই কারণে রেওয়াজ অনুযায়ী বোধহয় আদালত সম্পর্কে কোনো মন্তব্য আমার করা ঠিক না। আমি শুধু বলতে পারি যে ইয়েস, আই গট দ্য জাস্টিস।